স্রোতস্বিনী পর্ব চতুর্থ। লেখনীতে নূপুর। স্যার, বিশ্বাস করেন, আমি জানতাম না যে মেয়েটা আমার বোনের বান্ধবী। সত্যি বলছি স্যার, তুমি জানতে না, এটা আমাকে বিশ্বাস করতে হবে। তুমি একে দেখোনি, তুমি তো এটাই আমাকে বলেছ। মেয়েটা অসহায় ছিল, এমনকি বলেছ মেয়েটা তোমাদের বাড়িতে পর্যন্ত ছিল, আর এখন বলছো চেনো না। সত্যি স্যার, আমি জানতাম না। মেয়েটা হয়তো আমাদের বাড়িতে ছিল, কিন্তু আমি দেখিনি। দেখবো কীভাবে? ওই দিন তো আমি মেয়েটার খোঁজ নেওয়ার জন্য গ্রামে গিয়েছিলাম। থাক থাক, আর বলতে হবে না, সব নষ্টের মূল তুমি। আয়ুষ নাকের পাটাতন ফুলিয়ে বলে। এদিকে আয়ুষের কথা শুনে রবিনের মুখ ঘা হয়ে গিয়েছে। এটা কি বলেন স্যার? আমি কি নষ্ট করলাম? আয়ুষ চোখ থেকে সানগ্লাস খুলে রাগী দৃষ্টিতে তাকিয়ে চিবিচি বলতে থাকে, তুমি আগে একটু খেয়াল করলে এতদিন আমি পেয়ে যেতাম খোঁজ। মানে ভাবতে পারছো, আমি যাকে বাইরে তন্ন তন্ন হয়ে খুঁজছি সে আমার বাসায়। মানে পুরো বোকা চন্দ্রবিন্দু হয়ে গেলাম। সরি স্যার, হয়েছে, এবার কলেজ গেটে দৃষ্টি রাখো। তোমার বোনের সাথে বের হবে, আর শোনো, তোমার বোনের থেকে সব শুনবে। ও বিষয়ে যা তুমি আমি কেউ জানি না, সেটা তোমার বোন ভালোই জানে। তার বলতে আয়ুষ স্রোতের জন্য অপেক্ষা করছে কলেজের সামনে। আয়ুষ গাড়ির ভিতরে বসা থাকলেও রবিন বাইরে দাঁড়িয়ে আছে, যাতে স্রোত আর রেশমি বের হলে তাকে দেখতে পায়। আর রেশমি তাকে দেখলে এগিয়ে আসবে, সাথে স্রোতও এগিয়ে আসবে। রবিন বুঝতে পারছে না, অফিস বাড়তি এমন স্কুল কলেজের ছেলেদের মতো তারা কেন কোনো মেয়ের জন্য দাঁড়িয়ে আছে। আর তার স্যার, সে তো পুরো পাগল হয়ে গিয়েছে মনে হচ্ছে। কি যে মেয়েটার ভিতর দেখেছে আজ পর্যন্ত। এত সুন্দর সুন্দর মেয়ে স্যারকে প্রপোজ করেছে, তার বলার বাইরে। কোনোদিন ফিরেও তাকায়নি। আর একটা অচেনা মেয়ের জন্য স্যার পাগল হয়ে গিয়েছে, যাকে সে চেনেও না। আসলে পৃথিবীর লীলা খেলা বোঝা বড় দায়। রবিনের ভাবনার মাঝে এক্সাম শেষ করে এক এক করে মেয়েরা বের হচ্ছে। স্যার তো ভিতরে ঢুকে বসে আছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। মেয়েগুলো না আমাকে এবার পকেটে পাবে। গাড়ির গ্লাসের ভিতর থেকে শকুনের দৃষ্টির মতো তাকিয়ে আছে আয়ুষ। কখন তার শোক পাখি বের হবে। রেশমির স্রোত এক্সাম শেষ করে দুজন গল্প করতে করতে হেলে দুলে আসছে। স্রোত রেশমিকে হুট করে জিজ্ঞাসা করে, রবিন ভাইয়ের অফিসের বসের নাম কি? মানে তার স্টুডেন্টের ভাইয়ের নাম। রেশমি খুশি খুশি মনে বলতে শুরু করলো, ওনার নাম আয়ুষ। জানিস, আমার খুব পছন্দ। আমাদের বাড়িতে একবার এসেছিল, কি যে সুন্দর। ভাই, তুই দেখলেই ক্রাশ খাবি। রেশমি বলার ধরন দেখে স্রোত মুখ বাঁকায়, কিন্তু নামটা সে শুনেছে কোথায় একটা। স্রোত একটু ভাবতেই মনে পড়ে গেল, আর মাথায় হাত দিয়ে বলে উঠলো, হায় হায়, এটা তো আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া সেই লোকের নাম। তার মানে শিল্পীর ভাই সে। কিন্তু সে কেন আমাকে এইভাবে ফোন দেয়, আর নাম্বারই বা কোথা থেকে নিয়েছে? নাকি সে ভুল ভাবছে, সুযোগ পেলে জিজ্ঞাসা করবে। কিরে, কি ভাবছিস? ভাবছি তোমাকে কারোর বিষয়ে জিজ্ঞাসা করলে তার বিষয়ে বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলো। আরে না, সত্যি, তুই যদি স্যারকে দেখতিস। হয়েছে, তোমাকে নাম জিজ্ঞাসা করেছি শুধু। তাই কি? নাম মনে করতে গিয়ে ওনার মুখটাও মনে হয়ে গেল। ভালো কথা, জানিস, আমাদের প্রিন্সিপাল তো আয়ুষ স্যারের বন্ধু। তুমি কিভাবে জানলে? কাল রাতে ভাইয়া বলছিল। ও, এই স্রোত, ওই দেখ আমার ভাইয়া। রেশমি ভাইকে কলেজের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে স্রোতকে ফেলে দৌড়ে ভাইয়ের কাছে গেল। এদিকে স্রোত রেশমির দৌড়ানোর মানে বুঝলো না। হেঁটে গেলে কি হতো, সে আর কি করবে। হাঁটতে হাঁটতে রেশমির দিকে গেল। রবিন রেশমিকে আসতে দেখে আয়ুষকে বলে যে স্রোত আসছে, কিন্তু রবিন জানে না তার বলার অনেক আগে থেকেই তার স্যারের দৃষ্টি সেদিকে। রেশমি রবিনকে জিজ্ঞাসা করছে, এখানে কি করছে, কেন এসেছে? কাজেই এসেছি। এই স্রোত, এটা আমার ভাই, তোর সাথে তো পরিচয় করানো হয়নি। স্রোত মাথা তুলে চাইল না, নিচের দিকে তাকিয়ে সালাম দিল। রবিন সালামের উত্তর দিয়ে বলে, স্রোত তুমি এখানে দাঁড়াও, এই গাড়ির কাছে, আমি একটু আসছি। রেশমি, চল আমার সাথে। মা ফোন করে কিছু জিনিস নিয়ে যেতে বলেছে, আর কিছু জিনিস নাকি তোকেই বলবে, তাই আমার সাথে তোর যেতে হবে। ও আচ্ছা, চলো। এই স্রোত, এখানেই দাঁড়া, আমি যাবো আর আসবো। আচ্ছা, যাও। রবিন রেশমিকে নিয়ে শপিং মলে গেল। ভাইয়া, গাড়ি রেখে আসলে কেন? গাড়িতে স্যার আছে তাই। ও, রবিন আগে থেকে মায়ের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করেছে কিছু লাগবে কিনা। তিনি কি এসে দরকারি জিনিস ফুরিয়ে গেছে বলে রবিনকে আনতে বলে।
এদিকে স্রোত গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, ভিতরে মানুষ আছে কিনা বুঝতে পারছে না। সম্পূর্ণ গ্লাস কালো, ভিতরে কিছু দেখা যাচ্ছে না। রোদের কারণে একদম দেখতে পারছে না। স্রোত এদিক ওদিক তাকিয়ে দেখছে, তার দৃষ্টি স্থির নেই। হঠাৎ গাড়ির দরজা খুলে গেল। দরজা খোলার সাথে সাথে স্রোত বোমা বলে পিছিয়ে গেল। হঠাৎ খোলাতে সে একটু ভয় পেয়েছে। গাড়ির ভিতর থেকে আইস বলে ওঠে, ভিতরে আসো। স্রোত ভাবছে তাকে বলছে কিনা, তাই সে একটু উঁকি মেরে দেখলো ভিতরে কে। ভিতরে আয়ুষকে দেখে স্রোতের অবাকের শেষ নেই। ইনি আমার পিছনে পড়েছে কেন? আমি কি করেছি? হাসপাতালে সে টাকা নেবার জন্য পিছনে পড়েছে নাকি? যদি তাই হয় তবে অত টাকা সে কীভাবে দেবে? স্রোতের মাথায় আরেকটা টেনশন ঢুকে গেল। বলা বলল স্রোত একটু মাথা মোটা, উল্টাপাল্টা চিন্তা করে বেশি। কি হলো, কথা শুনতে পাচ্ছ না? রুশালীর গম্ভীর কণ্ঠে স্রোত কিছুটা কেঁপে উঠল। ভয় পেয়ে সুরসুর করে গাড়ির ভিতরে গিয়ে বসল। আয়ুষ মনোযোগ দিয়ে ফোনে কিছু করছে। স্রোত কী বলবে বা করবে বুঝতে না পেরে কোলের উপরে হাত নিয়ে নিজের হাত নিজে মুচড়িয়ে যাচ্ছে। তোমার কেমন ছেলে পছন্দ? আয়ুষের উদ্ভট প্রশ্ন শুনে মুখ তুলে আয়ুষের দিকে তাকালো স্রোত। আয়ুষ একই রকমভাবে বসে আছে, এমন বোঝাচ্ছে যেন তার চারপাশে সব ঠিক। কি হলো, কথা কানে যায় না? স্রোত মিনমিন করে মনের কথাটাই বলল, আমার বাইকার ছেলে খুব পছন্দ। আয়ুষ মাথা তুলে স্রোতের দিকে তাকালো। কতজন বাইকারের পিছে ঘুরেছিস তুই? স্রোত চমকে ওঠে আয়ুষ এমন করাতে। না না, কোনোদিন উঠিনি। আয়ুষ রেগে স্রোতের দিকে এগিয়ে যায়। তবে যে বললি? স্রোত আমতা আমতা করে বলে, আসলে ওই যে ভিডিও দেখে পছন্দ। আর স্রোতের থেকে সরে বসলো। দেখে মনে হয় না এত পাকা। এখানে কাঁচা পাকার কি আছে? কথা বলো না, রাগ উঠছে। স্রোত চুপ করে বসে থাকলো। নিজেই উঠতে বলে এখন নাকি রাগ উঠছে। আমি কি বলেছি আমাকে গাড়ি তুলতে? স্রোত কিছু বলবে বলে বারবার এপাশ ওপাশ তাকাচ্ছে, কিন্তু বলতে পারছে না। যা বলার বলো, এমন ছটফট করছো কেন? আসলে বলতে চাইছি, আপনি কি আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন? আজ ফোন দেখতে দেখতে উত্তর দিল, হ্যাঁ। আমাকে কি টাকাগুলো ফেরত দিতে হবে? সেটা কখন বললাম তোমাকে? তাহলে দিতে হবে না? আয়ুষ এবার স্রোতের দিকে মন দিল। কেন বলো তো? না, আসলে আমাকে বারবার ফোন দিচ্ছেন তো, তাই মনে করেছি। আয়ুষের ইচ্ছা করলো এখনই মাথা ঠুকে মরে যেতে। এই মেয়েটা বুঝেছে, যার জন্য তার রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে, শরীরে জ্বর নিয়ে এখানে অপেক্ষা, যার জন্য সারা রাত রাস্তায় দাঁড়িয়ে থাকলো, আর সে বলে কিনা টাকার জন্য। তোমার এই ধারণা কে ঢুকিয়েছে মাথায়? তার খোঁজ দাও, তারে মাটির নিচে রেখে আসি আমি। ভয়ে ভয়ে মাথা তুলে বলল, কেন? এমন থার্ড ক্লাস মার্কা চিন্তা যার মাথায় এসেছে, তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। স্রোত মনে মনে ভাবছে, এখন যদি সে বলে আমি ভেবেছি, তবে হয়তো মেরে ফেলতে পারে। তাই সে মাথায় সাজিয়ে নিল কি বলবে। না না, তাকে মারতে হবে না, আমি তাকে বারণ করে দেব সে এমন ভাবনা যাতে আর না ভাবে। আসলে আমার রুমমেট বলেছিল মেয়েটা অনেক ভালো, মারতে হবে না ওকে। আর সে অনেক কষ্টে নিজের হাসি চেপে রেখেছে। সে গাড়ির ডোর খুলে ব্যাক সিট থেকে ড্রাইভিং সিটে গিয়ে বসলো, আর স্রোতকেও তার পাশে আসতে বলল। স্রোত আয়েশার কথা মতো সামনে বসলো। আয়েশ গাড়ি স্টার্ট দিলে স্রোত চমকে ওঠে, এ কি, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? রেশমি আমাকে খুঁজবে, আমি কোথাও যাব না। আয়েশা একটা ধমক দিলে স্রোত শান্ত হয়ে যায়, আর মনে মনে আয়েশার গোষ্ঠী উদ্ধার করতে থাকে। আর স্রোতকে ব্যস্ত শহর থেকে, এত কোলাহল থেকে নির্জন সেই স্থানে নিয়ে যাচ্ছে, যেখানে গেলে আয়েশার শান্তি মিলবে। স্রোত যে এই সময়ের মাঝে কত কি ভেবেছে তার হিসাব নেই। তার ভাবনার মাঝে বড় একটা ভাবনা, তাকে কি বিক্রি করে দেবে? সে সব ভাবতে ভাবতে স্রোত রাস্তার দিকে খেয়াল করলো। এদিকটা একদম ফাঁকা, রাস্তার দুই পাশে গাছপালা, আর একদিকে বয়ে চলেছে নদী। আয়ুষ গাড়ির গ্লাস নামিয়ে দিল। স্রোত তাতে মাথা এলিয়ে দেয়। বাতাসে স্রোতের চোখ মেলতে কষ্ট হচ্ছে, তাই চোখ বন্ধ করে রাখলো। আয়ুষ আর চোখে বারবার দেখছে। হুট করে গাড়ির ব্রেক করে আয়ুষ। স্রোত তাল সামলাতে না পারে একটু ঝুঁকে যায়। পর মুহূর্তে নিজেকে সামলে আয়ুষের দিকে তাকায়। আয়ুষ জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, মাথা নিচু করে চোখ বন্ধ করে আছে। স্রোতের মনে হলো লোকটার হয়তো শরীর খারাপ লাগছে, তাই সে জিজ্ঞেস করলো, আপনার কি শরীর খারাপ লাগছে? ব্যাস এতটুকু। তারপর স্রোত নিজেকে হাওয়ায় ভাসমান পেল।
তারপর আয়েশার কোলে স্রোত ভয়ে কান্না করে দেবার মতো অবস্থা। লোকটা তাকে দু হাতে উঁচু করে নিজের কোলের ওপর বসিয়ে দিয়েছে। কি করো? হুশ, কোনো কথা না। আয়েশা এখনও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আর জোরে নিঃশ্বাস নেবার ফলে কথাগুলো অন্যরকম শোনাচ্ছে। আয়েশ 2 হাত স্রোতের গালে রাখলো, চোখ দুটো খুলে স্রোতের দৃষ্টিতে দৃষ্টি মেলালো। অমনি স্রোত চোখ বুজে নেয়। এই চোখে সে তাকাতে পারছে না। এই একটু তাকাও না, আমি শেষ হয়ে যাচ্ছি। আমি জানি না আমার কি হলো, কিভাবে এমন হলো, কিন্তু আমি পারছি না। আমি নিজেকে আর আটকাতে পারছি না। তুমি কত জায়গায় না খুঁজেছি তোমাকে একটু দেখার জন্য। আমার দেহ মন মুখিয়ে থাকে। আমি আর পারছি না জান। আমার তোমাকে চাই, সেটা যেভাবেই হোক। সেদিন থেকে এমন হচ্ছে যেদিন থেকে এই 2 হাতে তোমায় ধরেছি। তোমার চোখ, মুখ, এভরিথিং আমাকে খুব টানে। আমি পারছি না। এই স্রোত, আমার দিকে দেখো। আমাকে একটু তোমার বুকে নিয়ে প্লিজ পাখি। সারা জীবন তোমার বুকে থাকতে চাই, তোমাকে আগলে রাখতে চাই। আমি তোমায় ভালোবাসতে চাই। এই স্রোত, ভালোবাসি। আর স্রোতের ঘাড়ে তার শক্তপোক্ত হাত দ্বারা টেনে নেয় নিজের কাছে। কপালে কপাল ঠেকিয়ে আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। স্রোত এই পর্যায়ে চোখ খুলে আয়েশার দিকে তাকায়। তার চোখে পানি চিকচিক করছে। আয়েশার কণ্ঠ শুনে সে বেশ বুঝতে পারছে মানুষটা কান্না আটকানোর চেষ্টা করে যাচ্ছে তখন থেকে। আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না। আপনার সাথে আমার কোনো দিক দিয়েই যায় না। আমি অনাথ, বাপ থাকা সত্ত্বেও আমিও অনাথ। আর স্রোতের নিকাবের উপর থেকেই ঠোঁটে আঙুল চেপে ধরে। চুপ চুপ, আমি সব জানি, সব। আমি আর কিছু জানতে চাই না। আমি আছি। আমি থাকতে তুমি একা না, আমি আছি। তোমাকে আমার সাথে মানাবে কিনা আমি বুঝবো। এই সায়েস চৌধুরীর জীবন সঙ্গী হিসেবে যদি কাউকে মানায়, তবে সেটা শুধু স্রোত, আমার স্রোতস্বিনী। স্রোত কী বলবে বুঝতে পারছে না। জীবন তাকে কোন দিকে নিয়ে যাচ্ছে তা বুঝতে পারছে না। মানুষ না চেনা স্রোত আয়েশার উপর ভরসা করে আবেগে নাকি মন থেকে বলা মুশকিল, তো বলে বসলো, আমাকে বিয়ে করবেন তো? আয়েশ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। সে কি ঠিক শুনল? মাথা তুলে চায় স্রোতের দিকে। মেয়েটা কেঁদে কেটে চোখ লাল করে ফেলেছে। আর স্রোতকে নিজের দিকে আরও টেনে নিল। কি বললে? আর একবার বলো। স্রোত ফুঁপিয়ে ওঠে। আয়েশের শার্টের কলার চেপে ধরে আবারও বলে ওঠে, আমাকে বিয়ে করবেন তো? এখনই করব। করবে এখন? স্রোত মাথা নাড়িয়ে না করে। আর স্রোতের নিকাব খুলতে খুলতে বলে, কেন করবে না? স্রোত নাক টেনে মাথা নিচু করে বলে, পরে। আয়ুষ স্রোতের নিকাব খুলে হিজাব খুলে দেয়, গাড়ির এসি বাড়িয়ে দেয়, চোখ মুছিয়ে চুলগুলো ঠিক করে দেয় যত্ন করে। স্রোত শুধু আয়ুষের দিকে তাকিয়ে আছে। কী থেকে কী হয়ে গেল? 2 দিন আগেও তার জীবন কী ছিল, আর এখন সে কি ভুল করলো নাকি ঠিক জানে না। শুধু জানে এই মানুষটাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে, হাত ধরতে ইচ্ছা করছে। যদি হয় এতে জীবনের শেষ, তবে তাই হোক। আর স্রোতের গালের বর্ণার দিকে তাকিয়েছে। 2 গাল ছোট ছোট লাল লাল হয়ে আছে। 2 গাল কপাল ভরে গিয়েছে, তবুও তার কাছে অপরূপ লাগছে। এহ, প্রেমে পড়লে মানুষ এমনভাবে পাগল হয়। এই যে তার সুখ, তার কাছে তাকে ছুঁতে পারছে, মন ভরে দেখতে পারছে, তার যে কি শান্তি লাগছে সে বলে বোঝাতে পারবে না। কি দেখছেন? আমার স্রোতকে। স্রোত আবার কেঁদে দেয়। আর স্রোতের চোখ মুছিয়ে দিল। কাঁদছো কেন? আমি আছি তো। স্রোত জোরে কান্না করে দেয় আর 2 দিকে মাথা নাড়িয়ে বলে, আমার ভয় লাগছে। ব্যাস, আয়ুষকে কাঁদানোর জন্য এটুকুই যথেষ্ট ছিল। এই আমার দিকে তাকাও। স্রোত মাথা তুলে আয়ুষের চোখে চোখ রাখল। আয়ুষকে কাঁদতে দেখে স্রোত হুট করে আয়ুষকে জড়িয়ে ধরল। 2 হাত দ্বারা আয়ুষের গলা শক্ত করে পেঁচিয়ে ধরল। আয়ুষ নিজের 2 হাত দ্বারা স্রোতকে নিজের বুকের ওপর শক্ত করে ধরে রাখলো। চুপ, কাঁদে না, আমি আছি। আমার উপর একটু বিশ্বাস রাখো। এই স্রোত, আমার দিকে তাকাও। স্রোত চোখ মুছে তাকালো। বোরকা খোলো। আমি সেই দিন তোমার হাতে মারের দাগ দেখেছি, আমি দেখব। স্রোত বোরকা খোলে না, না খুলে বোরকা হাতা উপরে তুলে দেখায়। আয়ুষের গলা ধরে আসে, সারা হাতে চুমু দেয়, এমনকি সারা শরীরে আছে। স্রোত মাথা দুলিয়ে হা বলে, কে করেছে এমন? কীভাবে হলো এমন? স্রোত আয়ুষের বুকে মাথা হেলে চোখ বন্ধ করে এক এক করে সব বলতে থাকে। তার জীবনে ঘটে যাওয়া প্রতিটি বিষয় সে বলে।
এদিকে আয়ুষের কপালে রগ ফুলে উঠেছে, সে ঠিক করে নেয় স্রোতের শরীরে প্রতিটা আঘাতের মূল্য তাদের দিতে হবে। আয়ুষ স্রোতের কপালে চুমু দেয়। আমি আছি, আর কেউ হাত দিতে পারবে না তোমার শরীরে, কেউ না। স্রোত শান্তিতে দু চোখ বন্ধ করে আয়ুষের বুকের ওপর পড়ে থাকে, আর আয়ুষ সিটে মাথা হেলে চোখ বন্ধ করে প্রিয়সের চুলের ভাঁজে হাত বুলাতে থাকে। শান্তির ব্যাখ্যা সে দিতে পারবে না। আমার ব্র্যান্ডের 3টা বাইক লাগবে। কালারটা কী হবে আমি তোমায় সেন্ড করছি। সব ঠিকঠাকভাবে কাল যেন পেয়ে যাই। স্যার, বাইক দিয়ে উপভোগ করবেন, তাও 3টা বাইক মানুষ কী করে স্যার চালায়? ও, আর আমি মাথায় নিয়ে বসে থাকবো? রবিনী মাঝে মাঝে মন চায় স্যারকে ল্যাবে নিয়ে একটু পরীক্ষা করতে, কোনো সমস্যা আছে কি না। একটা মানুষ এমন তেরা হয় কীভাবে? আচ্ছা স্যার, কালকে সকালে আপনার বাসায় পৌঁছে যাবে। ওকে। আর শোনো, তোমার বোনকে কিছু জিজ্ঞাসা করতে হবে না স্রোতের বিষয়ে। কেন স্যার? এত কেন কেন করো না, তোমাকে যেটা বলছি ওটা করো। ওকে স্যার। আয়ুষ ফোন কেটে দিয়ে ব্যালকনিতে গিয়ে বসে থাকলো। 5টা বাজতে বেশি সময় নেই, একটু পরে স্রোত পড়াতে আসবে। আয়ুষ তাদের কাটানো মুহূর্তগুলো ভাবতে থাকে। স্রোতকে তার মেসের সামনে নামিয়ে দিয়ে সে বাসায় এসেছে। স্রোতকে একবারে এখানে আনতে চেয়েছিল, তবে মেয়েটা কিছু একটা না ভেবে না করে বলে মেস থেকেই যাবে। তার দ্বিমত পোষণ করেন সে। যত দ্রুত সম্ভব আনারু বেগমকে বিষয়টা বলতে হবে, আর স্রোতকে এখানে আনতে হবে। তার পক্ষে সম্ভব না এত দূরে বউ রেখে থাকা। আয়ুষের ভাবনার মাঝে স্রোত গেট দিয়ে ঢুকলো। স্রোত কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়ির গেটে গেল। স্রোতকে আসতে দেখে আয়ুষ নিচে নেমে এসেছে, ডাইনিং টেবিলে এসে বসলো, আর রানু গিয়ে দরজা খুলে দিল। স্রোত রানুকে সালাম দিয়ে ভিতরে ঢুকলো। রানু মেয়েটা স্রোতকে খুব ভালো লাগে। তার মতো কাজের লোককে কেমন সুন্দর করে সালাম দেয়, ওর ভালো মন্দ জিজ্ঞাসা করে। স্রোত ডাইনিং রুম দিয়ে যাওয়ার সময় দেখে আর সোফায় বসে আছে। তার দৃষ্টি স্রোতের দিকে। স্রোত লজ্জা মাথা নিচু করে ফেলে। তার কেমন কেমন জানি লাগছে, লজ্জা, ভয়, সব কিছু একসাথে মিলেমিশে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। সে দ্রুত সিঁড়ি দিয়ে উঠে শিল্পীর রুমে যায়। তাদের এই চোখাচোখি আর কেউ না দেখলেও আড়াল থেকে মায়া দেখল। সে লক্ষ্য করেছে আয়ুষের মুখে হাসি। স্রোতের ওপর খুব রাগ হলো তার। বড়লোক বাড়ির ছেলে দেখে কাহিনী করছে, ছোট লোক একটা। একে তো একটা শিক্ষা দিতে হবে। আর স্রোতকে শিল্পীর রুমে যাওয়া দেখে সে নিজের রুমে গেল। ম্যামকে তো এখনও আর পাবে না, পড়ানো শেষ না হলে। সেই সময় পর্যন্ত অফিসের কিছু কাজ করে নেওয়া যাবে। আর সৌমিটাকে ল্যাপটপ নিয়ে বসলো। কাজ করতে করতে ঘড়ির পায়ে তাকিয়ে দেখে 6টা বেজে 40 মিনিট। সে তো লাফ দিয়ে ওঠে, সে কি চলে গেল? দ্রুত বাইরে বের হয়ে যায় আর শিল্পীর রুমে যায়। শিল্পী নিজের বইপত্র গুছিয়ে রাখছে, তাই আয়ুষ ভাবলো হয়তো কেবল নিচে নেমেছে। সেও নিচে নামে। এদিকে স্রোত পড়িয়ে 6টা 30-এ বের হয়েছে। নিচে নামতে গেট থেকে মায়া তাকে ডেকে একটু বাড়ির পাশে বাগানের দিকে নিয়ে যায়, আর শুরু করে তার বলা। কি, দুদিন পড়াতে এসে বড়লোক বাড়ির ছেলে দেখে জিভ লক লক করছে বুঝি? স্রোত অবাক হয়ে মেয়েটাকে দেখছে। কি বলছে মেয়েটা? আপনি কি বলছেন আপু? এই একদম নাটক করবে না। তোমার মতো মেয়েদের ভালোভাবে চেনা আছে। 3rd ক্লাস মার্কা মেয়ে। তখন আয়ুষ যা ছিল অমন তাকিয়েছিলে কিনা? চোখের ইশারায় ইঙ্গিত দিচ্ছিলে। শোনো, এত যৌবনের জ্বালা হলে অনেক হোটেল আছে, সেখানে যাবে। আমার আয়ুষের দিকে তাকালে তোমার কপালে দুঃখ আছে। আর যদি কখনো এমন দেখি না, কি হচ্ছে এখানে? হঠাৎ আয়ুষের গলা পেয়ে মায়া চুপ করে যায়। স্রোত মায়া আয়ুষের দিকে তাকায়। মায়া কিছুটা ভয় পায়। কই কিছু না, এমনি আমি মেয়েটাকে বাড়িটা ঘুরে দেখাচ্ছিলাম। বাগানের দিকে আসলাম তো ভয় করছিল, দেখলাম শিল্পী টিউটর যাচ্ছে, তাই একে ডাকলাম। স্রোত অবাক চোখে তাকায় মায়ের দিকে। স্রোতের চোখে পানিতে ঝাপসা হয়ে এসেছে। সেভাবেই আয়ুষের দিকে তাকায়। আয়ুষ স্রোতের দিকে তাকিয়েছিল। স্রোত মাথা নিচু করে চলে যায় সেখান থেকে। এতদিন বাড়ির লোকের কথা শুনেছে, এখন বাইরের মানুষের কথা শুনতে হচ্ছে। তার কপালে কি এটাই লেখা আছে? দ্রুত পায়ে স্রোত সেখান থেকে চলে যায়। গেটের কাছে গিয়ে রিকশায় উঠে বসে। দাঁড়ান, দাঁড়াতে বললেও দাঁড়ায় না। স্রোতের ভিতরটা ফেটে যাচ্ছে। এত কিছুর মাঝে স্রোতের একটা কথা মনে হচ্ছে, আমার আয়ুষ, ওই মেয়েটা এভাবে ওনাকে কিভাবে নিজের বলতে পারে? উনি তো আমার। তবে সে কি ভুল মানুষের ফাঁদে পড়ল? এসব ভাবতেই স্রোত রিকশাতে ফুঁপিয়ে ওঠে।
বোরকার এক অংশ শক্ত করে চেপে ধরে ফুপিয়ে মেয়েটা কেঁদে দেয়। রিক্সা মামা ভয় পেয়ে রিক্সা থামায়। আপা, আপা কি হয়েছে? কোনো সমস্যা? স্রোতের মনে পড়ে সে এখন রাস্তায় নিজেকে সামলে রিক্সাকে বলে, কোনো সমস্যা না, আপনি চলুন। রিক্সা মেসের সামনে আসতেই স্রোত নেমে ভাড়া দেয়। তার কাছে 20 টাকাই আছে। মামা, আমার কাছে 20 টাকাই আছে, আপনাকে পরে 10 টাকা দিয়ে দেবো। রিক্সা মুচকে এসে বলে, সমস্যা নেই আপা। স্রোত ধন্যবাদ দিয়ে মেসে ঢুকে যায়। তার এত অশান্তি লাগছে বলার মতো না। রুমে গিয়ে বোরকা খুলে সে ওয়াশরুমে ঢুকলো। ঝর্ণা ছেড়ে তার নিচে বসে হাঁটুতে মুখ গুজে মেয়েটা জোরেই কেঁদে উঠল। আর কত, আর কত সহ্য করবে? একবেলার ভিতর তার সব উল্টা পাল্টা হয়ে গেল। তার মনের সকল শান্তি একবেলার ভিতর শেষ হয়ে গেল। আজ দুপুরে তাকে মেসে রেখে গেলে মেয়েটা রুমে এসে খুশিতে কতক্ষণ গড়াগড়ি দিয়ে এসেছে। ভেবেছে এই পৃথিবীতে আমি একা না, আমারও একটা মানুষ আছে, আর সে থাকলে আর কাউকে লাগবে না। তো কষ্টের মাঝে আমার একটাই সুখ, কিন্তু তার ভাবনা যে একবেলার ভিতর পাল্টে যাবে সে তো বোঝেনি। স্রোত রাগে দুঃখে মাথার চুল খামচিয়ে ধরে কত শুনছে এভাবে বসে থাকলো। মেয়েটার তার হিসাব নেই। অন্যদিকে তার ফোন সমান তালে বেজে যাচ্ছে। উপর পাশের মানুষটা পাগলের মতো ফোন দিচ্ছে। স্রোত চলে যাওয়ার পরই আয়ুষ মায়ের গালে জোরে একটা থাপ্পড় মারে। কি বলেছিস তুই ওরে? সত্যি করে বল, কি বলেছিস? ও কান্না করতে করতে গেল কেন? কি বলেছিস তুই? আনসার মি। আয়ুষ এসে ধমকে ওঠে। মা এসে ধমকে চমকে বলতে যায়, কিন্তু ভয়ে তোতলামি চলে আসছে বারবার। তুই এখনই এই বাড়ি থেকে বের হবি, এখনই। মায়া ভয়ে দৌড়ে বাড়ির ভিতরে ঢোকে। ড্রয়িং রুমে আনোয়ারা, রানু, শিল্পী সবাই বসে নাস্তা করছে সন্ধ্যার। এমন সে মায়া এসে আনোয়ারা বেগমের কোমর জড়িয়ে কেঁদে ওঠে। আনোয়ারা বেগম ভয় পেয়ে যান। কী রে, কী হয়েছে? কান্না করছিস কেন? এই মায়া, খালামণি তোমার ছেলে, খালামণি আমাকে মেরেছে। আনোয়ারা বেগম রেগে যান এবার, বারবার মেয়েটাকে মারা। অবশ্য আয়ুষ ভিতরে ঢোকে। তার চোখ মুখ দেখে আনোয়ারা বেগম প্রথমে কিছু বলার সাহস পান না, কিন্তু জিজ্ঞাসা করেন কী হয়েছে। আয়ুষ কোনো কথা না বলে মায়ের দিকে রাগে দৃষ্টি তাকিয়ে বলে, এই আবর্জনাকে আমার বাড়ি থেকে বের করা যত দ্রুত সম্ভব। ওর এত বড় ক্ষমতা, ও আমার কলেজায় হাত দিয়েছে। কি বলছিস এসব তুই? ও আমার বোনের মেয়ে। তোমার কে কি আমার দেখার বিষয় না, এসব আমার জানার দরকার নেই। ও আমার বাড়ি থাকতে পারবে না, এটাই মূল কথা। বুঝেছো তুমি? এত চিল্লাচিল্লি করছিস কেন? কি করেছে ও? মা এবার ন্যাকা কান্না করে বলে, খালামণি, শিল্পীকে পড়াতে এসে ওই মেয়েটা আয়ুষকে বাজে নজরে দেখছিল আর হাসছিল। তাই আমি মেয়েটাকে বললাম, তুমি কেন এমন করছিলে? তোমার মতলব কি? বড়লোক ছেলে দেখে এমন তার গলায় ঝুলে পড়ার সব সাবধান করেছিলাম। তাছাড়া আমি কিছুই করিনি খালামণি। আনোয়ারা বেগম মায়ের মাথায় হাত বুলিয়ে বলেন, ঠিক করেছিস তুই। এমন ছোট লোক কিছু আছে, তাদের আমরা কাজ দিয়ে ভালো করতে চাই, কিন্তু দুদিন পরে আসল রূপ বের করে। আর আয়ুষ, তুই এই জন্য ওকে মারছিস? ও তো ঠিক করেছে। আয়ুষের চোখে বর্ণ লাল। কোনো দিকে না চেয়ে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, ওই মেয়েটা আমার সব। বুঝেছো তুমি? আর আমি ভালোবাসি ওই ছোট লোক মেয়েটাকে, আমি ভালোবাসি। আমার সব সে। বুঝতে পেরেছো তুমি? আনোয়ার বেগম এবার একটু ভয় পেলেন ছেলের এমন রূপ দেখে। তিনি লক্ষ্য করছেন তার কথাগুলো বলার পর থেকে আয়ুষের রাগের মাত্রা আরও বেড়ে গিয়েছে। এমনকি ছেলেটার রাগে চোখে পানি পর্যন্ত চলে এসেছে। আনোয়ারা মায়াকে ছেড়ে আয়ুষের কাছে যান। তুই শান্ত হয়, এমন করছিস কেন আব্বা? আমি তো এত কিছু জানতাম না, তুই শান্ত হ। তুমি মেয়েটাকে বের করে এখনই, আমি কিছু শুনতে চাই না। আচ্ছা, ও সকালে চলে যাবে, এত রাতে কিভাবে অত দূর যাবে? ও কাল সকালে যাবে, তুই শান্ত হ। আয়ুষ আনোয়ারা বেগমের হাত শরীর থেকে ছাড়িয়ে মায়ের দিকে এগিয়ে যায়। এই শেষ। এরপর থেকে যদি কোনো দিন তোকে আমার আশেপাশে দেখি, তোকে পুঁতে ফেলবো, জানোয়ারের বাচ্চা। আয়ুষ রুমে যাওয়ার সময় সিঁড়ির কাছে কিছু কাছের শোপিস ফ্লোরে আছাড় মারে। তাতে ড্রয়িং রুমে থাকা শিল্পী থেকে রানু সবাই কেঁপে ওঠে। আয়ুষ গেলে আনোয়ারা রানুকে এসব পরিষ্কার করতে বলেন আর মায়ের দিকে এগিয়ে যান। মায়া আনোয়ারাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। দেখ মা, আমার ছেলেটা রকচটা, ও যেটা ঠিক করে সেটাই করে। আর আমি আমার ছেলের উপরে কিছু বলতে পারবো না, কারণ ও ছোটো থেকে অনেক কষ্ট করেছে, তুই তো জানিস। ও কখনো নিজের ভালো মন্দ ভাবিনি আমাদের ছাড়া। সেই ছেলের থেকে
আমি কোনোদিন কিছু কেড়ে নিতে পারবো না। আমাকে তুই ক্ষমা কর। তোর সুখের জন্য আমি আমার ছেলের সুখ কেড়ে নিতে পারবো না। তুই ভুলে যা আমার ছেলেকে। মা কিছু বলে না, হয়তো মনে মনে কুচিন্তা করছে সে কি এত সহজে ছেড়ে দেবে। আজ তাকে ওই মেয়েটার জন্য মেরেছে, হিসাব তো সে নেবে। আজ রুমে গিয়ে ফোন দেয় স্রোতকে, কিন্তু বারবার দেওয়ার পরে ফোন ধরছে না। আয়ুষের শরীর কাঁপছে, হাতে ধরে রাখা ফোনটা শক্ত করে চেপে দিল। মনে হচ্ছে অবশ হয়ে যাচ্ছে হাত। কতবার ফোন দিয়েছে আয়ুষ তার হিসাব নেই। সে জানে মায়া যখন বলেছে তখন ভালো কিছু বলেনি। তার ফোনটা তো ধরবে, তাও ধরছে না। যার জন্য এত কিছু, যার জন্য এত ভালোবাসা, সেই মানুষ যদি ভুল বোঝে তবে আর শেষ হয়ে যাবে। তার ভয় হয় সব শুরুর আগেই কি শেষ হয়ে যাবে। আচ্ছা, মানুষকে ভালোবাসার মানুষের কাছে এত অসহায় হয় এতটা। ওই রাগে হাতের ফোন ছুঁড়ে মারে ফ্লোরে। সেটা পড়তেই কয়েক টুকরো হয়, এদিক ওদিক ছিটিয়ে পড়ে। এই সময় আনোয়ারা বেগম আসেন রুমে। সিলভার রানী তো ভয়ে সিটিয়ে আছে। তারা জানে এই বান্দার রাগ উঠলে কেউ থামাতে পারে না। আনোয়ারা রুমে ঢুকে দেখে আয়শা বেডের সাথে হেলান দিয়ে বসে মাথা নিচু করে আছে। আনোয়ারার সামনে দাঁড়ালে আয়শা মাথা তুলে তাকায়। মাকে দেখে আয়শা হঠাৎ ফুঁপিয়ে ওঠে। আনোয়ারা বেগম অবাক হয়ে যান ছেলের এমন কান্না দেখে। তার ছেলে কবে শেষ তার সামনে কেঁদেছে তার নিজেরই মনে পড়ে না। আর সেই ছেলের, তার আদরের বাচ্চার কান্না তার সহ্য হলো না। ছেলে পাশে বসে ছেলেকে জড়িয়ে ধরেন। আব্বা, তোর কি হয়েছে, এমন করছিস কেন তুই? আয়ুষ মাকে জড়িয়ে ফুঁপিয়ে বলে ওঠে, আম্মু আম্মু। ও নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে, আমার ফোনও ধরছে না আম্মু। আম্মু, ওই মেয়েটা এমন কেন করলো? ওর তো কেউ নেই, ওর আমি ছাড়া কেউ নেই। ও নিশ্চয়ই আমাকে ভুল বুঝেছে, ওকে জানাই তাই বলেছে আম্মু। আজকেই তো সব শুরু হলো। আজ মাথা তুলে মায়ের দিকে তাকায়। আমাকে ভুল বুঝে আমার থেকে দূরে চলে যাবে না তো? আমি কীভাবে ওর সাথে জোর করবো? আনোয়ারা ছেলের এমন পাগলামি সত্যি বিশ্বাস করতে পারছে না। সে যেটুকু স্রোতের থেকে শুনেছে ওই মেয়েটার কেউ নেই, একাই থাকে মেয়েটা। আজ কোথায় দেখলো, কীভাবে পরিচয় হয়েছে? সে তো শুনেছে আয়েশের অ্যাসিস্ট্যান্ট রবিনের বোনের বান্ধবী, সে ঠিক করে দিয়েছে এই টিউশন। এত ভাবনা একদিকে ফেলে আনোয়ারা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে চোখ মুখ মুছিয়ে দেন, মাথার চুল ঠিক করে দিতে বলেন, আমার এত বড় ছেলের এমন পাগলামি তো দেখা যাচ্ছে না। আমার এমন শক্তপোক্ত ছেলে এমন বাচ্চাদের মতো কান্না তো লজ্জার বিষয়। কেউ যদি দেখে ফেলে তার কি ভাববে? তুমি কি মজা করছো আমার সাথে আম্মু? আনোয়ার বেগম হেসে বলেন, আমি কি মজা করতে পারি বল? আচ্ছা, মেয়েটা তো কলেজের কাছে থাকে, তুই যা ওকে নিয়ে আয়। আমার ছেলের বউ মেসে থাকবে। এত বড় বাড়ি থাকতে এটা তো হয় না। ও ফোন ধরছে না, ফোন না ধরলে কীভাবে বলবো যে নিচে আসো? বলার কি দরকার? তুই ঢুকে যাই মেসে। এতদিন কি এই ক্ষমতা তৈরি করেছিস যে নিজের বউকে আনতে ভয় লাগছে? আয়ুষ উঠে দাঁড়ায়, যেতে যে বলে, কি যে বলো, ভয় লাগবে কেন? শুধু ওর কথা ভেবে ঢুকতে চাচ্ছিলাম না, ও অপ্রস্তুত হয়ে যাবে বলে। সাবধানে যা। আয়ুষ গেলে আনোয়ারা বেগম রবিনকে ফোন দিয়ে সব ব্যবস্থা করতে বলেন। রবিন শুনে তো অবাক, তার স্যারে এত দূর চলে গিয়েছে আর এত রাতে বিয়ে। রাত বাজে 10টা। আনোয়ারা রেশমিকেও আনতে বলেন, না হলে চেনা জানা কেউ না থাকলে এটা ভয় পাবে। স্রোত ওয়াশরুম থেকে কিছু সময় আগে বের হয়েছে, তার ঠান্ডা লেগে গিয়েছে। কোনো রকম ড্রেস হয়ে শুয়ে আছে, একটা কাঁথাও নেই যে গায়ে দেবে। শুয়ে থেকে কাঁপছে মেয়েটা, গুটি মেরে শুয়ে থাকলো সে। রুমের মেয়েটা এসে আবার কোথায় গিয়েছে সেও নেই। সময় পেরোতেই জ্বরে মেয়েটা আরও বাড়লো। এমন সময় তার রুমের দরজায় টোকা পড়লো, কিন্তু স্রোতের ওঠার ক্ষমতা নেই। সময় পেরোতে এবার জোরে থাপড় মারল দরজায়। স্রোত খুব আস্তে করে বলে, খুলছি। স্রোত খুব আস্তে আস্তে গিয়ে দরজা খুলে দেয়। সাথে সাথে ম্যানেজারকে সরিয়ে আয়ুষ ভিতরে ঢুকে দরজা অফ করে দেয়। বাইরে ম্যানেজার আহাম্মক হয়ে যায়। 2-3টা রুম থেকে মেয়ে বের হয়েছে। তাদের বলে যে মেয়েটার হাজব্যান্ড এসেছে, তাই তারা কিছু না বলে যে যার রুমে ঢুকে পড়ে। স্রোত কিছুই বুঝতে পারছে না, সে শুধু দরজা খুলেছে। তারপরে পড়ে যেতে নিলে নিজের দেওয়ালের সাথে হেলান দিয়ে ভারসাম্য রাখল। আয়ুষ দরজা অফ করে ব্যালকনি থেকে আসা আলোয় স্রোতকে দেখে জড়িয়ে ধরে সারা মুখে ছোট ছোট চুমু খায়, কিন্তু মাথায় হাত দিয়ে দেখে চুল ভেজা। ও কি তখন থেকে ভিজেছে? আল্লাহ, সেটা কি করলো? তার ওখান থেকে এভাবে আসতে দেওয়াটাই ভুল ছিল। স্রোত আগে থেকে বলেছিল আয়ুষ যেন বাসায় এমন ব্যবহার করে যাতে সে তাকে চেনে।
এটা কারোর মনে না হয়। সেজন্য আয়ুষ চুপ করেছিল, কিন্তু তার এটা ভুল হয়েছে, খুব ভুল। এই স্রোত, এই যান আমার পাখি, শুনতে পাচ্ছ স্রোত? এই স্রোত হুঁশে আসে, সে আয়ুষকে নিজের থেকে সরাতে চাইল, কিন্তু আয়ুষ ছাড়ল না। আমাকে ছাড়ুন প্লিজ। আয়ুষ স্রোতের দুই গালে হাত দিয়ে নিচের দিকে ঘোরালো। ব্যালকনি থেকে আসা আলো সম্পূর্ণ আয়ুষের চোখে মুখে পড়ছে। স্রোত আয়ুষের দিকে তাকালো। আপনি এখানে কেন এসেছেন? আপনি ওই মেয়েটার কাছে যান, আমাকে ছাড়ুন। এই তুই কি পাগল? তুই বুঝিস না আমি তোকে ছাড়া কাউকে চাই না? কে কি বললো আর তুই বিশ্বাস করলি? এই যান, তুই যদি আমায় ভুল বুঝিস আমি মরে যাব। আয়ুষ স্রোতের কপালে কপাল ঠেকে কথাগুলো বলে। স্রোত নিজেকে আর ধরে রাখতে পারে না, নিজের থেকে এক হাত লম্বা মানুষটার বুকের কাছে শার্ট খামছে, ফুপে কেঁদে ওঠে। অভিযোগ সুরে বলে, আমি তো খারাপ রাস্তার মেয়ে, বড়লোক বাড়ির ছেলে ধরেছি, চরিত্রের সমস্যা আমার, আমাকে কেন ভালোবাসবেন? চুপ, তুই আমার মনে থাকা সেই ফুল, পবিত্র ফুল আমার সাথে চল। স্রোত নাক টেনে আয়ুষের দিকে তাকিয়ে বলে, কোথায়? যেখানে নিয়ে যাও সেখানে। আমার একটা কথা বড় রাখবে? বলুন। আমি চাই না তুমি এখানে থাকো, আমি চাই তুমি আমার বাড়িতে আমার বউ রূপে থাকো, প্লিজ। স্রোত কি বলবে বুঝতে পারছে না, এত দ্রুত বিয়ে। সে তো চাইছিল আরও কিছুদিন পর সম্পর্কে একটু সময় দিয়ে। কি হলো, চুপ করে আছো কেন? স্রোত আয়েশার বুকে মাথা দিয়ে বলে, আপনি যা বলবেন তাই। তবে চলো, মা বসে আছে আমাদের জন্য। স্রোত আয়েশার শরীরে ঘাড় নেয়, ভাবে কত কি ভাবছিল এই মানুষটাকে নিয়ে, কিন্তু কাছে আসার পর সব ঠিক। এই মানুষটাকে সে ছাড়তে চায় না। এই এক টুকরো সুখ থাক না তার বুকের মাঝে যত্ন সহকারে। চলুন। আয়ুষ মেসের ডোনেশন দিয়ে স্রোতের কিছু পোশাক নিয়ে বের হয়। স্রোত ভাবছে, আগে জানলে সে কোনোদিন টাকা খরচ করে তো কিছু করতো না। বলছি, রুমে রেগুলার নিয়ে যাব না? না, কেন? আমি তো টাকা দিয়ে কিনেছি, ওই টাকা তোমাকে আমি দিয়ে দেবো। হয়েছে? স্রোত দাঁত বের করে হাসলো। হয়েছে। তারপর আয়ুষ স্রোতকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। কেমন হবে তবে, কেমন হবে তাদের বিবাহিত জীবন? সুখে থাকবে তো আয়ুষ তার স্রোতস্বিনীকে নিয়ে?